গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধু হত্যা, টুঙ্গিপাড়ায় বলেছেন প্রধানমন্ত্রী। সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। কিছুক্ষণ পর ১৯ শর্তে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, থাকতে হবে নির্দিষ্ট এলাকায়, অনুমোদিত জায়গার বাইরে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার নিষেধ। সবজির দাম প্রায় দ্বিগুণ, মাছ মাংসের বাজারে আগুন, কোরবানির ঈদ সামনে রেখে মশলার দর আরও চড়ার আভাস। বছরে ৪-৫ বার বাড়বে বিদ্যুতের দাম, ডলার সংকটে চাপে পড়বে জ্বালানি খাত, জানালেন প্রতিমন্ত্রী। বকেয়া পরিশোধ বড় চ্যালেঞ্জ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশ জুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য বদলাতে চায়নি, স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার সকাল 10টায় সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এই সমিতির উপদেষ্টা তিনি। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নতি সাধন করেছে সরকার, অথচ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জনগণের জন্য কিছুই করা হয়নি। কৃষক কিষানি তারা একটা ভাগ পাবে, যারা শ্রম দেবে, জমির মালিক যারা তারা একটা ভাগ পাবে, আর সরকারের ভাগটা থাকবে সমবায়ের কাছে, যাতে সমবায় ওই জমি পুনরায় চাষ করবার সব রকম ব্যবস্থা নিতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে সমবায়ের কাছেও একটা ভাগ থাকবে, যাতে করে ফসল আরো বেশি অধিক পরিমাণে উৎপাদন হতে পারে। জাতির পিতা মাথাপিছু আয় যেটুকু বৃদ্ধি করেছিলেন, সেই 92 ডলার থেকে তিনি 270 ডলার পর্যন্ত বাড়িয়েছিলেন। পরবর্তীতে একটানা দেখা যাচ্ছে শুধু মানুষের আয় কমেই যাচ্ছে, কোনো সাধারণ মানুষের আয় বাড়েনি। কারণ জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু মূলত পক্ষে কোনো গণতান্ত্রিক ধারণা না, তারা ক্ষমতা দখল করেছিল জাতির পিতাকে হত্যা করে, এবং তারা এই দেশের মানুষের ভাগ্য করতে চায়নি, আমাদের স্বাধীনতাটাকে ব্যর্থ করতে চেয়েছিল। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোমুখি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছে। চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাঁড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 19 শর্তে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আহমেদ সারোয়ার, সমাবেশ কখন শুরু হবে আর নেতাকর্মীদের উপস্থিতি আপনি সেখানে কেমন দেখতে পাচ্ছেন? বিকেল 3টা বাজে সমাবেশের সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে মঞ্চ করা হয়েছে সমাবেশের জন্য,
কিন্তু অল্প কিছু গুটি কয়েক লোকজন আছে যারা আসলে হয়তো কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশেই থাকেন অথবা যারা এসছেন। কিন্তু আমরা এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদকের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে যেহেতু 3টা বাজে সময় দেওয়া হয়েছে, দলের নেতাকর্মীরা 3টা বাজেই এইখানে আসবে। অল্প কিছু লোকজন তারা মিছিল নিয়ে এখানে আসছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আরও লোকজন, মানে 3টা পরে, আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ শেষে তারপর লোকজন আসছে এখানে। তো এই নামাজ শেষ করে তারা খাওয়া দাওয়া করে আসলে সবাই আসবেন। আর ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে, থানা থেকে নেতাকর্মী যারা আছেন তারা আসবেন এখানে 3টার দিকে আসবেন। তো আপনি জানেন যে 19টি শর্তে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। তো আর এটি হচ্ছে 28শে অক্টোবরের ঘটনার পর এবং সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের পরে এটি হচ্ছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের প্রথম বড় একটি প্রোগ্রাম। এর আগে একটা কালো পতাকা মিছিল হয়েছিল এবং 26শে মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল। তো এটাই হচ্ছে প্রথম বড় সমাবেশ। এখন দেখা যাক নেতাকর্মীরা আসলে তখন বোঝা যাবে আসলে এটা এখানে কতক্ষণ হয়। আমরা এরপর একটা মিছিল আছে, এরপর একটা মিছিলও আছে। আসলে মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন সারোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সারোয়ার। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শাহাদাত বরণকারী পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে শ্রদ্ধা জানানো হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে। বিমান বাহিনীর বাসার ঘাটির প্যারেড গ্রাউন্ডে তার নামাজে জানাজা হয়েছে। শহীদ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের সম্মানে ফিউনারেল প্যারেড ও গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অফ স্টাফ ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর পক্ষ থেকে সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ হয়। সব আনুষ্ঠানিকতা শেষে আসিম জাওয়াদের মরদেহ দাফনের জন্য নিজ জেলা মানিকগঞ্জে নেওয়া হয়। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ ওকে নিয়ে যাবে এইভাবে। যখন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই। আমি যে ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখনই আমার জন্য কি অপেক্ষা করছে। ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। এদিকে মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরে নিজ গ্রামে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের নামাজে জানাজা হয়েছে। তার দাফনের প্রস্তুতি চলছে। বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বেলা 11:45 মানিকগঞ্জের শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে পাইলট আসিমের মরদেহ পৌঁছায়। এরপর শহীদ পাইলটের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাদ জুমা শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। আসিম জাওয়াদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহর ছেলে। তার মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। আসিম জাওয়াদের মৃত্যুতে শোক সর্বস্তরের স্বজনবাসী এবং এলাকাবাসীর। গতকাল সকাল 10টার কিছুক্ষণ পর চট্টগ্রামে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিকট শব্দে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। অস্থির কাঁচা বাজার, প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মশলার বাজারেও আগুন। কোরবানির ঈদ সামনে রেখে দাম আরও বাড়ার আভাস বিক্রেতাদের। বাড়ছে সব ধরনের মুরগির দাম। এদিকে সরবরাহ বাড়লেও দাম কমার সুখবর নেই মাছের বাজারে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে সবজির কোনো ঘাটতি না থাকলেও দাম আকাশচুম্বী। 40 টাকার কাঁচামরিচ আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়। 20 টাকার টমেটো, করলা কিনতে বাড়তি 30 টাকা গুনতে হচ্ছে। শসা, বেগুন, পটল আর লাউয়ের মতো পণ্য কিনতে হচ্ছে বাড়তি 20 থেকে 30 টাকায়। ছুটির দিনে বাজারে এসে দিশেহারা অবস্থা ক্রেতাদের। কাঁচামরিচের দাম ছিল 80 টাকা, এর দাম হয়েছে 140 টাকা। টমেটো ছিল 15 টাকা, এখন হয়েছে 50 টাকা। পেঁপে কিনছি 40 টাকা, এখন এটা
আজকে কিনলাম 80 টাকায়। বাজার করে খুব কষ্ট হয়, মানে আসলে যা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করে বা চাকরি করে ব্যবসা করে যাদের যে নির্দিষ্ট পরিমাণ ইনকাম, আসলে দিন শেষে তারা আসলে খুব নাবিশ্বাস মাসের শেষ দিকে এসে আসলে তাদের আসলে খুব কষ্ট হয়। তেল, ডাল আর আটার দাম নতুন করে না বাড়লেও ঊর্ধ্বমুখী মশলার বাজার। কোনো কোনো মশলা বেড়েছে কেজিতে 1000 টাকা পর্যন্ত। তবে কেজিতে 10 টাকা কমেছে চিনির দাম। 620 টাকা জিরা, 650। এলাচি ছিল 2200-2300 টাকা, নর্মাল এলাচি 3000-3200 টাকা। টানাটানি শুধু একটু না, অনেক বেশি হয়। মাস শেষে গিয়ে দেখা যায় যে অফিসে যাওয়ার রিক্সা ভাড়াও নেই, রিক্সা ভাড়া বাস ভাড়া যায় বলেন, এটাও থাকে না, হেঁটে যেতে হয়। মাছের বাজারে সরবরাহ স্বাভাবিক। বিক্রেতারা বলছেন দেশি মাছের দরও কমেছে কেজিতে 1 থেকে 200 টাকা। তবে ক্রেতারা মানতে নারাজ। শৈল মাছ ব্যস্ত আছি 700 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 800, 850। যে মাছ আগে ছিল 250, সে মাছ 260, 270। গত সপ্তাহে আপনার 1 কেজি মাছ ছিল 2000 টাকা, এই সপ্তাহে আপনার 2200-2300 টাকা বেচেছি। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 220 এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিদ্যুৎ জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। বিদ্যুৎ খাতে বকেয়া চাপ সামলাতে বছরে 4 থেকে 5 বার দাম সমন্বয় করার প্রক্রিয়া চালু করার কথাও বললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ জ্বালানিতে সরকারি বেসরকারি খাতের পাওনা 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। টালমাটাল ডলার বাজারের কারণে লোকসানের মুখে বেসরকারি উৎপাদন। এমন পরিস্থিতিতে ডলারের দাম 7 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে জ্বালানি আমদানি ও উৎপাদন খাতে খরচ বেড়ে বিদ্যুৎ জ্বালানিতে আর্থিক ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। এটা ভালো প্রশ্ন। আমি মনে করি যে খুবই চাপ সৃষ্টি করবে, কারণ আমরা তো 110 টাকা দরে দিচ্ছিলাম, এখন 60 টাকা বেড়ে গেছে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। এটা একটা বড় জিনিস। এটা আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, বিষয়টা সলিউশন করতে হবে, আমাদের পক্ষ থেকেও সলিউশন করতে হবে এটা। আর দ্বিতীয় কথা হলো, এখন তো নির্ধারিত হয়েছে ডলার, উপায় নাই, সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে। খরচ আমাদের বেশি পড়বে। অনেকে বলে যে 2016-তে খরচ একরকম ছিল, এখন খরচ বেশি কেন? মাথার মধ্যে এতটুকু নাই যে 2000 ওই সময়ে ডলারের দাম কত ছিল, 80 টাকা, আর এখন কত দাম। এখন এই ডলারের অ্যাডজাস্টমেন্টের জন্য তাদেরকে যখন আমরা বাংলা টাকা দিই, তারা তখন তাদের ব্যাংকে এটা পেশ করে তারা ডলার দিয়ে বিদেশে পাঠায়। আমাদের দেশে আইনই আছে। আইন হলো যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবে তার সমস্ত টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে। ইনভেস্টমেন্টে আমাদের একটা আইন আছে, তার সম্পূর্ণ পরিমাণ তার খরচের টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে, ইভেন কি তার লাভের অংশ রিপ্যাট্রিয়েট করতে পারবে। এটা আমাদের ইনভেস্টমেন্টের লয়ে আমাদের বলা আছে। তো সেই সুযোগ তো আমাদের দিতে হচ্ছে তাদেরকে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম প্রতি মাসেই কমানো বাড়ানোর প্রক্রিয়া চালু রয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতেও বছরে কয়েক দফায় দাম সমন্বয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। আমাদের মেইন জ্যোতি হলো বকেয়া পেমেন্ট করা। গ্যাস বিদ্যুতের এটা সমন্বয় চলমান, প্রাইস এখন অ্যাডজাস্টমেন্টে থাকবে সবসময়, প্রতি মাসে বাড়বে কমবে। এটা হলো তেলের ব্যাপারে। আর বিদ্যুতের ব্যাপারে আমরা সমন্বয় করব। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4 থেকে 5 বারের মতো করব। তাপমাত্রা বাড়লেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থাপনায় বাড়তি নজর দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যেটা আমাদের রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধু হত্যা, টুঙ্গিপাড়ায় বলেছেন প্রধানমন্ত্রী। সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। কিছুক্ষণ পর 19 শর্তে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, থাকতে হবে নির্দিষ্ট এলাকায়, অনুমোদিত এলাকার বাইরে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার নিষেধ। সবজির দাম প্রায় দ্বিগুণ, মাছ মাংসের বাজারে আগুন, কোরবানির ঈদ সামনে রেখে মশলার দর আরও চড়ার আভাস। বছরে 4-5 বার বাড়বে বিদ্যুতের দাম, ডলার সংকটে চাপে পড়বে জ্বালানি খাত, জানালেন প্রতিমন্ত্রী। বকেয়া পরিশোধ বড় চ্যালেঞ্জ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।